শুনছেন? ভেতরে কি আর কেউ উপস্থিত আছেন? না, এই মুহূর্তে তো কেউ নেই। পরিবারের সবাই একটু বেরিয়েছে। যাই হোক, অনুষ্ঠানে কিন্তু আপনাদের উপস্থিতি কাম্য। আরে মশাই, একটু ভেতরে আসুন না। দয়া করে বসুন। কেউ নেই তো কি হয়েছে, আমরা তো রয়েছি। অন্তত এক কাপ চা পান করে যান। না না, আমি বরং এগোই, আমার বেশ তাড়া আছে। আরে ভেতরে আসুন না একবার। এই আখ্যানটি সিলেটের এক শান্ত উপশহরে বসবাসকারী যুবক আয়ানের। আয়ানের দিদি স্নেহার নতুন আর্ট গ্যালারি উদ্বোধনের কথা ছিল, তাই অতিথিদের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার ভার পড়েছিল তার কাঁধে। সে অবশ্য বাড়িতে সাফ জানিয়ে দিয়েছিল, যদি তাকে দিয়ে এই কাজ করানো হয় তবে সে বাবার নতুন বাইকটি নিয়েই বেরোবে, নয়তো তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। পরিবারের একমাত্র আদরের ছেলে হওয়ায় তার সমস্ত আবদার সহজেই মেনে নেওয়া হতো। তাদের বাড়িতে একটি চমৎকার স্পোর্টস বাইক ছিল, আর আয়ান সেটা চালিয়েই বিভিন্ন গন্তব্যে গিয়ে পরিচিতদের নিমন্ত্রণ জানাচ্ছিল। আয়ানের বাবা পূর্বে একটি চা বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার এক বহু পুরনো সহকর্মী ছিলেন, যাকেও আমন্ত্রণ জানানোটা জরুরি ছিল। তখন আয়ানের বাবা ছেলেকে নির্দেশ দিলেন, যাওয়ার পথে আমার সেই পুরনো বন্ধুটির ঠিকানাতেও একটি কার্ড দিয়ে আসিস, ওরা যেন উদ্বোধনীতে অবশ্যই উপস্থিত থাকে। আয়ান সেই পাড়ায় একেবারেই নতুন। অলিগলি বা রাস্তাঘাট সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। তার উপর মফস্বলের রাস্তাগুলো দেখতে প্রায় একই রকম হয়। সে পথের ধারে কয়েকজন পথচারীর কাছে সঠিক দিক নির্দেশনা চাইল, কিন্তু কেউই তাকে ঠিকঠাক পথ দেখাতে পারল না। ঠিক তখনই রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের বৃদ্ধকে দেখতে পেয়ে সে বাইক থামাল। আয়ান বিনীতভাবে জানতে চাইল, চাচা, একটু সাহায্য করতে পারবেন? শফিক সাহেবের বাড়িটা কোন দিকে? তখন সেই বৃদ্ধ বাঁ দিকের রাস্তার দিকে ইশারা করে বললেন, ওই যে হলুদ রঙের দোতলা দালানটা চোখে পড়ছে, ওটাই ওনাদের বাসস্থান। আয়ান পুনরায় যাচাই করার জন্য বলল, আপনি কি পুরোপুরি নিশ্চিত? বৃদ্ধ মাথা নেড়ে সাই দিলেন, হ্যাঁ বাবা, ওই বাড়িটাই। এরপর আয়ান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল। সে বাইকটি একধারে পার্ক করে সদর দরজার কড়া নাড়তে শুরু করল। ঠিক সেই মুহূর্তে বারান্দায় গাছের টবে জল দিচ্ছিল একটি মেয়ে। সে নিচে নেমে এলো। মেয়েটির নাম ছিল জারা। ২২ বছরের চমৎকার লাবণ্যময়ী এক তরুণী। সে দরজা খুলেই প্রশ্ন করল, কাকে খুঁজছেন? আপনার কি প্রয়োজন? আয়ান বিনীতভাবে জানতে চাইল, আঙ্কেল কি এই মুহূর্তে বাসায় আছেন? যারা জানাল, বাবা তো অফিসে গিয়েছেন আর মা ছোট ভাইকে নিয়ে কোচিং সেন্টারে গেছেন। তখন আয়ান জানতে চাইল, পরিবারের অন্য কোনো সদস্য কি উপস্থিত আছেন? যারা উত্তর দিল, তেমন কেউ নেই, আপাতত আমি আর আমার দাদু বাসায় আছি। আয়ান মুচকি হেসে বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই। এই বলে সে নিজের ব্যাকপ্যাক থেকে একটি দৃষ্টিনন্দন আমন্ত্রণপত্র বের করে জারার দিকে বাড়িয়ে দিল। তারপর সে জারাকে অনুরোধ করল, আঙ্কেল বাসায় ফিরলে অনুগ্রহ করে এই খামটি তাকে দেবেন, আর আপনারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানে আসবেন। জারা খামটি হাতে নিল। এরপর আয়ান সেখান থেকে প্রস্থানের জন্য পা বাড়াল। কিন্তু জারা মনে মনে ভাবল, একজন মানুষ এতটা পথ পেরিয়ে এসেছেন, তাকে নিদেন পক্ষে একটু আপ্যায়ন না করে বিদায় দেওয়াটা চরম অভদ্রতা। তাই সে আয়ানকে পেছন থেকে ডেকে বলল, দয়া করে একটু অপেক্ষা করুন, অন্তত এক গ্লাস শরবত পান করে যান। আয়ান প্রথমে বারণ করেছিল, কিন্তু মেয়েটির আন্তরিক অনুরোধ সে উপেক্ষা করতে পারল না। বাধ্য হয়েই সে বসার ঘরের সোফায় আসন গ্রহণ করল। যারা ভেতরে শরবত বানাতে গেল এবং কৌতূহলবশত কার্ডটি খুলে পড়ল। সেখানে স্নেহার নাম জলজল করছিল। সে ঠিকানাটাও খুঁটিয়ে দেখল, কিন্তু কিছুই তার বোধগম্য হল না। সে ধারণা করে নিল, হয়তো বাবার কোনো পরিচিত মানুষের পরিবারের অনুষ্ঠান হবে, কারণ ওই নির্দিষ্ট এলাকায় তাদের নিজেদের কোনো আত্মীয়স্বজন ছিল না। কিছুক্ষণ পর যারা ড্রয়িং রুমে ফিরে এসে আয়ানের হাতে ঠান্ডা শরবতের গ্লাসটি তুলে দিল। এরপর সে কৌতূহলী হাসি মুখে জানতে চাইল, এই গ্যালারি উদ্বোধনের অনুষ্ঠানটি কি আপনারই? আয়ান মুচকি হেসে জবাব দিল, আরে না, এটি আমার বড় দিদির স্বপ্নের প্রজেক্ট। পানীয় শেষ করে আয়ান পুনরায় ওঠার উপক্রম করল, কিন্তু যারা তাকে থামিয়ে দিয়ে বলল, আরেকটু বসুন না, আমি কফি বসাচ্ছি। আয়ান বারণ করে বলল, একদম ব্যস্ত হবেন না, আমি এইমাত্র বেশ কয়েক জায়গায় খেয়ে এসেছি। যারা হাসি মুখে উত্তর দিল, তাতে কি হয়েছে, অতিথি বাড়িতে এলে তো একটু আপ্যায়ন গ্রহণ করতেই হয়, আমাদের বাড়ির কফিটাও না হয় একটু খেয়ে দেখলেন।
এমনিতে আয়ান বাইরের কফি খুব একটা পছন্দ করত না। সে সাধারণত ব্ল্যাক কফিই পান করত। কিন্তু আজ সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে। তবে মেয়েটির বলার ধরন এতটাই মিষ্টি ছিল যে সে চাইলেও প্রত্যাখ্যান করতে পারল না। যারা একটি ট্রেতে করে কিছু কুকিজ ও ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে এলো। আয়ান কুকিজ খেয়ে বলল, এগুলো তো দারুণ স্বাদের। যারা লাজুক হেসে বলল, তাহলে আরও কয়েকটি নিন, আমি কি আরেকটু নিয়ে আসব? আয়ান ব্যস্ত হয়ে বলল, না না, আর একদমই লাগবে না, অনেক হয়েছে, আপনিও একটু নিন। যারা বলল, আমি একটু পরে নেব, আপনি নিশ্চিন্তে খান। এভাবে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে টুকটাক গল্পগুজব চলল। অবশেষে আয়ান বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়াল। দরজার দিকে এগোতে এগোতে সে পুনরায় মনে করিয়ে দিল, আমি তাহলে আজ উঠছি, গ্যালারির উদ্বোধনীতে কিন্তু আপনাদের আসা চাইই চাই। বাবা মার যদি অনুমতি দেন তবে নিশ্চয়ই উপস্থিত থাকার চেষ্টা করব। আয়ান একটু জোর দিয়েই বলল, না না, চেষ্টা নয়, আপনাকে আসতেই হবে। যারা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আসব। এরপর আয়ান বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে প্রস্থান করল। সন্ধ্যের পর যারার বাবা মা যখন বাড়িতে ফিরলেন এবং ওই আমন্ত্রণপত্রটি হাতে নিয়ে দেখলেন, তখন তাদের বুঝতে বাকি রইল না যে ছেলেটি সম্পূর্ণ ভুল ঠিকানায় কার্ড দিয়ে চলে গেছে। মূলত যে শফিক সাহেবের বাড়িতে কার্ডটি পৌঁছনোর কথা, সেটি ছিল ঠিক পেছনের রাস্তার একটি বাড়ি। রাত প্রায় 9:30টার দিকে যারা কার্ডের নিচে থাকা যোগাযোগের নম্বরটি খেয়াল করল এবং সেখানে ডায়াল করল। কাকতলীয়ভাবে সেই নম্বরটি আয়ানেরই ছিল। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে আয়ানের কণ্ঠস্বর শুনে যারার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আয়ান জানতে চাইল, হ্যালো, কে বলছেন? যারা উত্তর দিল, আজ দুপুরে আপনি যে কার্ডটি আমাদের বাসায় দিয়ে এলেন সেটি আসলে কার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? আমার বাবার এক পুরনো বন্ধু শফিক আঙ্কেলের জন্য। কথাটি শুনে যারা খিলখিল করে হেসে উঠল এবং বলল, আমার মনে হয় আপনি পথ হারিয়ে খেলেছিলেন, কারণ এটি ওনাদের বাসভবন নয়। আয়ান অবাক হয়ে বলল, কিন্তু সেই চায়ের দোকানের বৃদ্ধ তো আমাকে এই বাড়িটিই দেখিয়েছিলেন, তাই তো আমি সোজা ওখানে চলে যাই। যারা বুঝিয়ে বলল, আসল শফিক আঙ্কেল পেছনের রাস্তায় থাকেন, আমার বাবার নামও শফিক, তাই হয়তো এই বিভ্রান্তি। এই কথা শুনে আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, তার মানে আমি আক্ষরিক অর্থেই এক ভুল ঠিকানায় গিয়ে হাজির হয়েছিলাম। যারা তাকে আশ্বস্ত করে বলল, তাতে কোনো সমস্যা নেই, আগামীকাল সকালে আমি নিজেই এই আমন্ত্রণপত্রটি উনাদের ঠিকানায় পৌঁছে দেব। এরপর ফোন লাইনে কয়েক মুহূর্তের এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর আয়ান ধীর কণ্ঠে বলল, সত্যি বলতে কি, কার্ড পৌঁছানো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমি কেবল ভাবছিলাম, আপনি অনুষ্ঠানে এলে আমার ভীষণ ভালো লাগত। আপনি কি সত্যিই আসবেন না? আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকব। এই অপ্রত্যাশিত কথায় যারাও কয়েক সেকেন্ডের জন্য নির্বাক হয়ে গেল। তারপর অত্যন্ত নিচু স্বরে সে জবাব দিল, আমার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন আর সেটা কিভাবে সম্ভব? দেখুন, আপনাকে আসতেই হবে, আমি কিচ্ছু শুনতে চাই না। যারা তখন খিলখিল করে হেসে বলল, আপনার অনেকটা মূল্যবান সময় আমি অযথাই নষ্ট করে দিলাম। আয়ানও হেসে উত্তর দিল, আরে, এখানে সময় নষ্টের কি আছে? আপনি এত চমৎকারভাবে আমাকে আপ্যায়ন করলেন, আমার কাছে ওটুকুই অনেক বড় পাওনা। আর হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই আসবেন। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর কিভাবে যাব, যা ঘটার তা তো ঘটেই গেছে। এরপর দুজনেই বিদায় জানিয়ে ফোন রেখে দিল। এরপর সময়ের নিজস্ব গতিতে দিন গড়াতে লাগল এবং আর্ট গ্যালারি উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে এলো। হাতে আর মাত্র 12 দিনের মতো সময়। যে বাড়িতে কার্ড পৌঁছনোর কথা সেখানেও যারা কার্ড পৌঁছে দিয়েছিল। অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণভাবেই সম্পন্ন হল। সব ঝামেলা মিটে যাওয়ার পর জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। কিন্তু আয়ান কোনোভাবেই যারাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারছিল না। প্রায়ই মেয়েটির কথা তার মনে পড়ে যেত। কখনো তার বলা কথাগুলো কানে বাজত, আবার কখনো তার মিষ্টি হাসিমাখা মুখখানা চোখের সামনে ভেসে উঠত। বহুবার সে ভেবেছে জারাকে একবার ফোন করে কথা বলবে, কিন্তু পরক্ষণেই তার মনে হতো, যদি ফোনটি তার পরিবারের অন্য কেউ ধরে ফেলে। এই দ্বিধায় সে প্রতিবারই পিছিয়ে আসত। এভাবেই দেখতে দেখতে দীর্ঘ 6টি মাস পেরিয়ে গেল। অথচ এই দীর্ঘ সময় এমন একটা দিনও যায়নি যেদিন আয়ান জারার কথা স্মরণ করেনি। একদিন আয়ান শহরের একটি বড় শপিং মলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিল। কেনাকাটা শেষে সে পার্কিং লটের দিকে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল কাঁচের দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত অবয়বের দিকে। আয়ান নিজের পা জোড়া থামাল এবং মনোযোগ দিয়ে খেয়াল করল, হ্যাঁ,
ওটা জারা ছাড়া আর কেউ নয়। জারাও তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়াল। দুজনেই দুজনের উপস্থিতিতে সমানভাবে বিস্মিত এবং আনন্দিত হল। আয়ান উৎফুল্ল হয়ে প্রশ্ন করল, আরে আপনি এখানে কোত্থেকে? এই তো একটু কেনাকাটার জন্য এসেছিলাম। সত্যি ভাবিনি এত দীর্ঘ সময় পর এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে। আমারও তো বিশ্বাসই হচ্ছে না, আপনি তো আমাকে সম্পূর্ণ ভুলেই বসেছিলেন। কখনো কখনো তো নিমন্ত্রণকারীকেও স্মরণ করতে হয়। আমি না হয় একটু বেশি কফি পান করে ফেলেছিলাম, তাই বলে আপনি একটিবার খোঁজও নিলেন না? আয়ান মৃদু হেসে বলল, যদি সত্যিই ভুলে যেতাম তাহলে কি আজ এই বিশাল শহরে ঠিক আপনার সাথেই আমার দেখা হতো? এই কথা শুনে জারার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। আয়ান বলল, যাই হোক, এবার আপনার কথা বলুন। অনেক দিন পর দেখা, দিনকাল কেমন কাটছে আপনার? দুজনে এমন সাবলীলভাবে গল্প জুড়ে দিল যেন তাদের প্রতিদিন দেখা হয়। আয়ান জানতে চাইল, আজ একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আজও কি কাউকে পথ চেনানোর দায়িত্ব নিয়েছেন নাকি? জারা হাসতে হাসতে জবাব দিল, একদমই না, আজ আমি নিজের কাজেই এসেছি। তা আপনি কি করছেন? চলুন আপনাকে এগিয়ে দিই। না না, আমার গাড়ি আছে, আমি একাই চলে যেতে পারবো। আরে চলুন না। আয়ান আর জারা একসঙ্গে শপিং মল থেকে বের হল। আয়ান নিজের গাড়িতে করে জারাকে তার বাড়ির সদর দরজা পর্যন্ত পৌঁছে দিল। সে ভেবেছিল জারাকে নামিয়ে দিয়ে সে বিদায় নেবে। কিন্তু যারা জেদ ধরে বসল যে তাকে ভেতরে আসতেই হবে, বাধ্য হয়ে আয়ান ভেতরে গেল। যারা তাকে তাদের ছাদের ওপরের ছোট্ট বাগানে নিয়ে গিয়ে বসতে দিল, ঠিক যেখানে 6 মাস আগে তারা প্রথমবার দীর্ঘ আলাপ করেছিল। যারা একটু ইতস্তত করে বলল, আপনাকে একটা সত্যি কথা বলি, আমি অনেকবার আপনার সাথে যোগাযোগ করার কথা ভেবেছি, কিন্তু ভীষণ ভয় কাজ করত যদি পরিবারের কেউ কিছু মনে করে বসে। আর তাছাড়া আদৌ আপনার সাথে আবার দেখা হবে কিনা সেটাও তো জানতাম না। আয়ান কৌতুক করে বলল, ও আচ্ছা, আপনি এতটাও ভীতু প্রকৃতির? তারপর আয়ান একটু গম্ভীর হয়ে বলল, আমার তো সবচেয়ে বেশি ভয় ছিল এই 6 মাসে আবার আপনার বিয়ে টিয়ে না হয়ে যায়। কথাটা শোনা মাত্রই যারার মুখের হাসি মিলিয়ে গেল। সে দৃষ্টি নত করে অত্যন্ত ধীর স্বরে বলল, আপনি যদি আর 15টা দিন পরে আসতেন তবে হয়তো আমাকে এখানে দেখতেই পেতেন না। আমার বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। এই ভয়ঙ্কর কথাটি শোনা মাত্র আয়ানের হৃৎপিণ্ড যেন থমকে গেল। যে আনন্দ নিয়ে সে এতক্ষণ কথা বলছিল তা নিমেষেই উবে গেল। সে বিষণ্ণ কণ্ঠে বলল, আমিও তো কতবার ভেবেছি আপনার সাথে এসে দেখা করব, কিন্তু কেন জানি কখনো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। এই জন্যেই তো বলছি, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। এরপর যারা তার জন্য চা আর কিছু স্ন্যাক্স নিয়ে এলো। আয়ান অনমনে চায়ে চুমুক দিচ্ছিল। ঠিক তখনই যারার বাবা মা ছাদে এলেন। তারা প্রথম দর্শনে আয়ানকে ঠিক চিনতে পারলেন না। তারা যারাকে জিজ্ঞেস করলেন, মা, এই ভদ্রলোককে আগে তো কখনো দেখিনি। যারা পরিস্থিতি হালকা করার জন্য হেসে বলল, আরে বাবা, উনি হলেন সেই ব্যক্তি যিনি সেদিন ভুল করে আমাদের বাসায় কার্ড দিয়ে গিয়েছিলেন। ও আচ্ছা, তুমি সেই ছেলে, কেমন আছো বাবা? পুরনো সেই ঘটনার কথা স্মরণ করে সবাই একসাথে হেসে উঠলেন। এরপর যারার বাবা জানতে চাইলেন, আজ আবার কার কার্ড নিয়ে ভুল ঠিকানায় হাজির হলে? না আঙ্কেল, আজ কোনো কার্ড নিয়ে আসিনি, শুধু আপনাদের সাথে একটু দেখা করতে এলাম। যারার বাবা খুশি হয়ে বললেন, খুব ভালো করেছ বাবা। এমনিতেও আগামী মাসে যারার বিয়ে, আমরা সেই আয়োজন নিয়েই ভীষণ ব্যস্ত। তোমাকেও কিন্তু এই বিয়েতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আয়ান যখন আর চোখে যারার দিকে তাকাল, সে দেখল মেয়েটির চোখ দুটো ছলছল করছে। আয়ান প্রসঙ্গ ঘোরানোর জন্য জিজ্ঞেস করল, আঙ্কেল, বিয়ের প্রস্তুতি তো নিশ্চয়ই খুব জোর কদমে চলছে? এই প্রশ্নের পর জারার বাবার মুখটা হঠাৎ ম্লান হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রস্তুতি তো চলছে বাবা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা ভুল মানুষের সাথে সম্পর্ক জুড়তে যাচ্ছি। তিনি আক্ষেপের সুরে বলতে লাগলেন, আর কি বলবো, আমাদের কাছে এই সম্বন্ধটা এখন আর মোটেও স্বস্তিদায়ক মনে হচ্ছে না। প্রথম দিকে ছেলেপক্ষ খুব ভালো মানুষের মুখোশ পড়েছিল, কিন্তু দিন যত এগোচ্ছে তাদের আসল রূপ বেরিয়ে আসছে। কখনো শর্ত দিচ্ছে বিয়ের পর মেয়ে চাকরি করতে পারবে না, কখনো বলছে মেয়ে একা বাইরে যেতে পারবে না। এখন তো মেয়ের পোশাক আশাক নিয়েও তারা মন্তব্য করা শুরু করেছে। সব শুনে আয়ান অবাক হয়ে গেল। তখন জারার মা যোগ করলেন, বাবা, আমাদের তো এখন রীতিমতো ভয় করছে। জানি না এমন একটা পরিবারে গিয়ে আমাদের মেয়েটা আদেও ভালো থাকবে কিনা। জারার বাবা ক্ষোভের সাথে বললেন, ছেলেটা তো একটা মেরুদণ্ডহীন অপদার্থ, আর তার পরিবারের অহংকার আকাশ ছোঁয়া। তারা চাইছে সব কিছু যেন তাদের অঙ্গুলি হেলনে চলে। এই কথাগুলো শুনে আয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
সে আর চুপ থাকতে পারল না। স্পষ্ট কণ্ঠে বলল, আঙ্কেল, যে মানুষগুলো বিয়ের আগেই এত মানসিক চাপ সৃষ্টি করছে তারা বিয়ের পরে মেয়েটিকে আরও বেশি যন্ত্রণায় ফেলবে। জারার বাবা অসহায় ভঙ্গিতে বললেন, কিন্তু এখন আমরা কি করতে পারি? কথা তো অনেক দূর গড়িয়ে গেছে। এরপর তিনি জানালেন যে ঘটক প্রথমে বলেছিল ছেলে বড় ব্যবসায়ী, কিন্তু পরে তারা খোঁজ নিয়ে জেনেছে সে আসলে অন্যের দোকানে সামান্য বেতনে চাকরি করে। তিনি আক্ষেপ করে বললেন, মাঝে মধ্যে আত্মীয় স্বজনরা এমন জায়গায় বিয়ের সম্বন্ধ নিয়ে আসে যে মানুষ দিশাহারা হয়ে পড়ে। সব শুনে আয়ান গভীর চিন্তায় মগ্ন হল। কিছুক্ষণ পর জারার মাও তাদের সাথে এসে বসলেন। বিয়ে নিয়েই নানা ধরনের আলোচনা চলতে লাগল। জারার মা অত্যন্ত হতাশ কণ্ঠে বললেন, আমার তো ওই পরিবারটাকে এক ফোঁটাও সহ্য হচ্ছে না, রোজ নতুন নতুন ফর্দ নিয়ে হাজির হয়। আয়ান দৃঢ়তার সাথে বলল, আন্টি, বিয়ের আগে যারা এত টালবাহানা করে তারা কখনো আপনার মেয়েকে সুখে রাখতে পারবে না। একটা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার উপর। আয়ান আরও বলল, আমাদের পরিবারেও তো কিছুদিন আগে এক আত্মীয়ের বিয়ে হলো। আমরা মেয়ে পক্ষের কাছে কোনো অযৌক্তিক দাবি করিনি। তারা সাধারণ ঘরের মানুষ, আমাদের শুধু একটা ভালো মনের মানুষ দরকার ছিল। আজ তারা আমাদের পরিবারের গুণগান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যায়। আয়ানের এই পরিণত কথাগুলো শুনে জারার বাবা মা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। জারার বাবা জানতে চাইলেন, বাবা, তোমরা পরিবারের সবাই কি করো? আয়ান বিনীতভাবে জানাল, বাবা চা বাগানের অফিসার ছিলেন, এখন অবসরে আছেন। মা একটি এনজিওতে কাজ করেন, আর আমি নিজের একটি ই-কমার্স ব্যবসা দাঁড় করিয়েছি। জারার বাবা অত্যন্ত খুশি হয়ে বললেন, তোমার চিন্তাভাবনা খুবই সুন্দর বাবা, তোমার সাথে কথা বলে মনটা হালকা হলো। এরপর তিনি আয়ানের ফোন নম্বরটি নিজের মোবাইলে সংরক্ষণ করে নিলেন। তাহলে আঙ্কেল, আজ আসি। সাবধানে যেও বাবা, সময় পেলে আবার এসো। আয়ান যখন বিদায় নিয়ে নিচে নামল, জারাও তাকে ছাড়তে সদর দরজা পর্যন্ত এলো। আয়ান যখন গাড়ির দরজা খুলতে যাবে, জারা তখন খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমার বিয়েতে আসবে? এই প্রশ্নটি শুনে আয়ান থমকে দাঁড়াল। সে অত্যন্ত বেদনাহত কণ্ঠে উত্তর দিল, আসতে তো চাই, কিন্তু তোমাকে অন্য কারো হাত ধরে চলে যেতে দেখাটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। কথাটি শোনামাত্র জারার চোখের কোণে জল চিকচিক করে উঠল। দুজনের কেউই আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। আয়ান গাড়ি নিয়ে চলে গেল, কিন্তু সেই রাতে দুজনের কারক চোখেই ঘুম এল না। আয়ানের মনের পর্দায় বারবার জারার সেই বিষণ্ণ মুখটি ভেসে উঠছিল। অন্যদিকে জারাও ছটফট করছিল আয়ানের বলা কথাগুলো ভেবে। রাত তখন প্রায় 2টো বাজে। জারা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে আয়ানকে কল করল। ফোন ধরতেই আয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত রাতে, সব ঠিক আছে তো? জারা কাঁপা কাঁপা গলায় বলল, জানি না কেন আজ তোমার কথা খুব বেশি মনে পড়ছিল। আয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কথা বলবো, আমিও ঠিক তোমার কথাই ভাবছিলাম। ফোনের ওপাশে কিছুক্ষণের জন্য পিনপতন নিস্তব্ধতা। এরপর আয়ান বলল, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? তুমি কি কিছু মনে করবে? জারা ফিসফিস করে বলল, বলো। আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই মন থেকে সরাতে পারছি না। সারাক্ষণ শুধু তোমার চিন্তাই মাথায় ঘোরে। এই কথা শুনে জারার দুচোখ বেয়ে অঝরে জল নামতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, এখন এসব বলে কি লাভ? আমি তো এখন অন্য কারো বাগদত্তা। এই কথাগুলো যদি আরও কয়েক মাস আগে বলতে তবে হয়তো জীবনটা অন্যরকম হতো। আয়ান নিজেকে দায়ী করে বলল, হ্যাঁ, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি বুঝতে পারিনি সময় এতটা দ্রুত পেরিয়ে যাবে। কেন যে আমি দ্বিতীয়বার তোমার কাছে ছুটে আসিনি? যারা সান্ত্বনা দিয়ে বলল, হয়তো আগামীকাল বাবা মা তোমার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারেন। আয়ান আবেগপ্রবণ হয়ে বলল, আমি শুধু ভাবছি, যদি আমাদের দুজনের বিয়ে হতো তবে কি তুমি আমার সাথে খুশি থাকতে পারতে? যারা এক মুহূর্ত না ভেবে উত্তর দিল, সত্যি বলতে কি, তোমার সাথে কথা বললেই আমার মনের সব মেঘ কেটে যায়। আয়ান তখন আশায় বুক বেঁধে বলল, আচ্ছা, যদি কখনো নিয়তি আমাদের সেই সুযোগ করে দেয়, তুমি তো আর আপত্তি করবে না? যারা চোখের জলের মাঝেই একটু হেসে বলল, বিয়ের আগেই যখন আপত্তি করছি না, তখন বিয়ের পর তো আর কোনো প্রশ্নই ওঠে না। সেই রাতে তারা দুজন নিজেদের মনের সব না বলা কথা একে অপরের সাথে ভাগ করে নিল। পরদিন সকালে জারার মা আয়ানকে ফোন করলেন। তিনি অত্যন্ত সংকোচ নিয়ে বললেন, বাবা, আমরা ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কি তোমার বাবাকে দিয়ে ওই ছেলেপক্ষের সাথে একটু কথা বলাতে পারবে? এভাবে চলতে থাকলে তো ওরা আমাদের পাগল করে ছাড়বে। আয়ান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল,
আন্টি, আপনারা কেন অযথাই এত ভয় পাচ্ছেন? আপনাদের মেয়ের তো কোনো অভাব নেই। কেন আপনারা জোর করে এই বিষাক্ত সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছেন? জারার মা অসহায়ভাবে বললেন, বাবা, এখন তো সবকিছু প্রায় চূড়ান্ত। এই মুহূর্তে যদি আমরা বিয়ে ভেঙে দিই, তবে সমাজ কত রকম কটু কথা শোনাবে। আয়ান দৃঢ়তার সাথে বলল, আন্টি, সমাজের কথায় কান দেবেন না। জারার মতো এত ভালো একটা মেয়েকে যে কেউ নিজের ঘরের লক্ষ্মী করে নিতে চাইবে। আপনারা এত ভালো মানুষ, আপনাদের কেন এমন অসভ্য একটা পরিবারের কাছে মাথা নত করতে হবে? জারার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের নিজেদের মনও তো ওখান থেকে পুরোপুরি উঠে গেছে বাবা, কিন্তু একটাই ভয়, এই বিয়েটা ভেঙে গেলে ভবিষ্যতে যদি মেয়ের জন্য ভালো কোনো সম্বন্ধ না আসে। আয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে অত্যন্ত স্থির এবং শান্ত কণ্ঠে বলল, আন্টি, আপনারা যদি কিছু মনে না করেন, তবে আমি জারাকে বিয়ে করতে চাই। আপনারা জারার হাত আমার হাতে তুলে দিন। এই কথা শুনে জারার মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, এসব তুমি কি বলছো বাবা? আয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, আমি একটুও মজা করছি না আন্টি, আমি সম্পূর্ণ সজ্ঞানে এবং মন থেকে কথাটা বলছি, আর আমার দৃঢ় বিশ্বাস আমার পরিবারও এতে কোনো অমত করবে না। জারার মা ইতস্তত করে বললেন, কিন্তু বাবা, আমাদের আর্থিক অবস্থা তো তোমাদের পরিবারের মতো এত সচ্ছল নয়। আয়ান বুঝিয়ে বলল, আন্টি, সম্পর্ক কখনো ব্যাংক ব্যালেন্স দেখে তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় ভালো মনের মানুষের সাথে, আর জারার মতো রত্ন সব জায়গায় পাওয়া যায় না। জারার মা আশ্বস্ত হয়ে বললেন, যদি সত্যিই তোমার এমন ইচ্ছে থাকে, তবে আগে তুমি তোমার নিজের বাড়িতে কথা বলো, যাতে আমরাও একটা ভরসা পাই। এরপর আয়ান তার পরিবারের সবাইকে খুলে বলল, সে জানাল মেয়েটি অত্যন্ত রূপবতী ও গুণবতী, এবং তার পরিবার খুবই সাধারণ ও সৎ। প্রথমটায় আয়ানের মা কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত তুই একা কিভাবে নিচ্ছিস? ভবিষ্যতে কি হবে তার কোনো গ্যারান্টি আছে? আয়ান চুপ করে রইল। ঠিক সেই সময় আয়ানের দিদি স্নেহা এগিয়ে এসে বলল, মা, যদি মেয়েটি ভালো হয় এবং তার পরিবার সৎ হয়, তবে এতে আপত্তির কি আছে? যদি আজ আমার সাথে এমনটা হতো, তবে তোমরা আমাকে ওই রকম একটা লোভী পরিবারের হাতে তুলে দিতে? স্নেহার এই কথায় পুরো বসার ঘরে নীরবতা নেমে এলো। এরপর স্নেহা আয়ানের কাঁধে হাত রেখে বলল, তুই একদম দুশ্চিন্তা করিস না। যদি তোর পছন্দ সঠিক হয়, তবে বাকি সব কিছু আমি নিজে দাঁড়িয়ে থেকে সামলে নেব। দিদির এই জোরালো সমর্থনে আয়ানের মাও ধীরে ধীরে নরম হলেন। কয়েকদিন পর তিনি হেসে বললেন, ঠিক আছে, আগে আমাদের মেয়েটিকে একবার দেখতে নিয়ে চল, তারপর সিদ্ধান্ত নেব। এরপর আয়ান তার বাবা, মা এবং দিদি স্নেহাকে নিয়ে জারার বাড়িতে উপস্থিত হল। জারাকে এবং তার পরিবারের আতিথেয়তা দেখে আয়ানের পরিবারের সবার মন ভরে গেল। আয়ানের মা তো জারার হাত ধরে সেখানেই ঘোষণা করে দিলেন, আজ থেকে এই মেয়েই আমাদের বাড়ির নতুন বউ। ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে জারা সব শুনছিল, আর তার দু চোখ বেয়ে আনন্দশ্রু ঝরছিল। এরপর জারার পরিবার সাহসের সাথে সেই পুরনো ও বিষাক্ত সম্বন্ধটি ভেঙে দিল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিল, যে পরিবার বিয়ের আগেই মেয়েকে শিকলে বাঁধতে চায়, সেখানে আমরা আমাদের মেয়েকে কখনো পাঠাব না। এর ঠিক ৩ মাস পর আয়ান এবং জারার বিয়ে অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পন্ন হল। বিয়ের পর তারা একে অপরের সাথে এক নতুন সুন্দর জীবন শুরু করল। বন্ধুরা, এই ছিল আয়ান এবং জারার এক অদ্ভুত প্রেম কাহিনী। কখনো কখনো ঈশ্বর আমাদের ভুল পথে চালিত করেন, কেবল সঠিক গন্তব্যে এবং সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই।